ইরানের ইসলামী বিপ্লবের নেতা খামেনির জানাজায় কোটি মানুষের ঢল, প্রতিশোধের অঙ্গীকার। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার তদন্ত চলছে। অপরাধ পেলে জোট সঙ্গীদের বিরুদ্ধেও ব্যবস্থা। অত্যাধুনিক হবে পিজিআর, প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকার প্রধান। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে রাখা যাবে না প্রধানমন্ত্রীর ছবি। রাজধানীর পল্লবীতে ফের 14 বছরের শিশু ধর্ষণের অভিযোগ। হাসপাতালে ভর্তি ভুক্তভোগী, অভিযুক্ত আনোয়ার গ্রেপ্তার। সংবিধান সংস্কার ইস্যুতে মুখোমুখি সরকার বিরোধী দল। আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের, আলোচনায় গুরুত্ব ডেপুটি স্পিকারের। জোরের আহতদের জীবনে এখন অনিশ্চয়তার ছায়া। 2 বছর পরও বয়ে বেড়াচ্ছেন ক্ষত, পুনর্বাসন আর চিকিৎসা নিয়ে হতাশা। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি রঞ্জিত দেখার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তেহরানে গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত জানাজা ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিনও প্রকাশ্যে দেখা যায়নি সন্তান ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে। প্রতিশোধের আগুন আর কান্নায় প্রিয় নেতাকে বিদায় জানায় অগণিত মানুষ। কর্তৃপক্ষ জানায় খামেনির জানাজা উপলক্ষে তেহরানে 2 কোটি মানুষের সমাগম হয়েছে। আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা উপলক্ষে ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয় তেহরান। গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে হাজির শোকাহত অগণিত মানুষ। ঐতিহাসিক জানাজা নামাজের পূর্ব নির্ধারিত সময় ছিল তেহরানের স্থানীয় সময় সকাল 8টা। তার আগেই খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন মোসাল্লার ভেতর থেকে খোলা চত্বরে আনা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। 3 ধাপে অনুষ্ঠিত এই জানাজার প্রথমটি ছিল খামেনির জন্য। পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের নিহত সদস্যদের জানাজা করা হয়। দীর্ঘ জানাজায় অংশগ্রহণ করেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। এছাড়া বিশ্বের প্রায় 100 দেশের প্রতিনিধিরাও নামাজে যোগ দেন। জানাজা শেষে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন ফের মোসাল্লার ভিতরে নেওয়া হয়। ততক্ষণে নীরবতা ভেঙে ফের স্লোগানে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড কমপ্লেক্স। খামেনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে ময়দান। এদিকে ইরানি কর্তৃপক্ষ শেষ যাত্রার চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদেও থাকবে মিছিলের আয়োজন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতে জানাজা ও শোকানুষ্ঠান হবে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন তার 3 ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা। তবে নতুন সর্বোচ্চ নেতা ছেলে মুজতবা খামেনি উপস্থিত ছিলেন কি না তা নিয়ে চলছে আলোচনা। ইরানি কর্মকর্তারা বলছেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে অব্যাহত নিরাপত্তা হুমকির কারণেই মুজতবা প্রকাশ্যে আসছেন না। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ভিড়ের মধ্যেও বিশেষ নজর ছিল তার পরিবারের দিকে। শোকাহত পরিবেশে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন খামেনির 3 ছেলে মাসউদ, মেইসাম ও মোস্তফা। উপস্থিত ছিলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির উত্তরসূরি মুজতবা খামেনি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, তাকে হত্যার অব্যাহত হুমকির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি 6 দিনব্যাপী শোক অনুষ্ঠানের কোনো আয়োজনেই অংশ নেবেন না। ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন মুজতবার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং পরিবারের আরও সদস্য। হামলায় মুজতবা নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সূত্র। এরপর থেকেই তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে আড়ালে থাকলেও রাষ্ট্র পরিচালনায় তার সক্রিয়তার ইঙ্গিত মিলছে নিয়মিত। 18 জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় তিনি জানান, শীর্ষ কর্মকর্তাদের পরামর্শে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। আর 28 জুনের বার্তায় বাবার হত্যাকাণ্ড এবং ইরানের উপর হামলার জন্য বিচার ও জবাবদিহি দাবি করেন তিনি। এদিকে তেহরানের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে মুজতবা খামেনির ছবি সম্বলিত বিলবোর্ড। জনসমক্ষে অনুপস্থিত থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন, সেই বার্তাই যেন দিচ্ছে এসব দৃশ্য। ইশতিয়াক হোসেন,
স্টার নিউজ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রথম জানাজার পর কফিন ফের নেওয়া হয়েছে গ্র্যান্ড মুসল্লার ভেতরে। এখনও তেহরানের গ্র্যান্ড কমপ্লেক্সে কোটি মানুষের জমায়েত আছে। মঞ্চে পরিবেশিত হচ্ছে বিপ্লবী সঙ্গীত, শহীদদের স্মরণে চলছে কবিতা পাঠও। আমরা সরাসরি জড়িয়ে যাচ্ছি সেখানে। দর্শক, আপনারা দেখছেন যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও তার পরিবারের সদস্যদের যে প্রথম জানাজার পর কফিন ফের নেওয়া হচ্ছে গ্র্যান্ড মুসল্লার যেই এখন কি অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনও দেখতে পাচ্ছেন যে তেহরানের গ্র্যান্ড কমপ্লেক্সে কোটি মানুষের জমায়েত আছে এবং তারা বিভিন্নভাবে তাদের শোক প্রকাশ করছেন। তাদের হাতে কালেমা খচিত পতাকা দেখা যাচ্ছে এবং তারা কালো কাপড় পরিধান করে তাদের শোক জানাচ্ছেন এবং درد غمت را بر وجود خود خریدم دل بر گزینان سنگر نشینان دل بر گزینان سنگر نشینان عشاق خورشید جمالان پیر عزت آلاله های سرخ صحرای ولایت عشاق خورشید جمالان پیر عزت آلاله های سرخ صحرای ولایت جانم حسین جانم حسین جانم حسین جان جانم حسین جانم حسین جانم حسین جان جانم حسین جانم حسین جان ما پای کار اهل بیت بود ترابی ما پای کار اهل بیت بود ترابی। দর্শক, আপনারা দেখছিলেন যে আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের গ্র্যান্ড কমপ্লেক্সে কোটি মানুষের জমায়েত এবং তারা শোক প্রকাশ করছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। যাচ্ছি পরের সংবাদে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন চলাকালে কোনো পক্ষই অন্য পক্ষের ওপর হামলা চালাবে না, এই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহেই হোয়াইট হাউস সফর করতে পারেন, যা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। যদি ইরানের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনী লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে। এছাড়া উত্তর গাজা সিটি ও জাবারিয়া শরণার্থী শিবিরে 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সমঝোতা স্মারক অমান্য করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বলেছেন, তুরস্ক এই অঞ্চলে শান্তি অর্জনের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। এবারে দেশের খবর। জুলাই হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি আরও জানান, 24-এর গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধে 14 দলীয় জোটের শরিকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।
24-এ উত্তাল গণ অভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘাতকের তপ্ত বুলেটে শহীদ হন আবু সাইদ সহ প্রায় 1400, আহত হন 30,000, যাদের 13% শিশু। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নির্মময় হত্যাযজ্ঞের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের 14 দলীয় জোট সরকারের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আরেক রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। আওয়ামী লীগ সহ 14 দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি। এরপরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে মাঠে নামে প্রসিকিউশন। বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। জনৈক ব্যক্তি বা প্রধান তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। তদন্তে আওয়ামী লীগের জোট সঙ্গীদের সম্পৃক্ততা পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। এরই মাঝে ইনুসহ বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালের হাতে আসা মুঠোফোনের কথোপকথনে উঠে আসে জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। 2 বছর আগে জুলাইয়ের আন্দোলন শুধু একটি সরকারের পতন ঘটায়নি, বরং মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের নতুন প্রত্যাশা তৈরি করে। সেই প্রত্যাশার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হলেও সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই বিতর্কে মুখোমুখি সরকার ও বিরোধী দল। এই মতপার্থক্যে সাংবিধানিক সংস্কার নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াত। তবে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত HM ইমরানের প্রতিবেদনে। জুলাই ক্যালেন্ডারের পাতায় শুধু একটি শব্দ নয়, এর মাঝে লুকিয়ে আছে রক্তাক্ত সংগ্রাম, আছে অজস্র মানুষের কান্না, বুকফাটা আর্তনাদ আর দিন বদলে নতুন সূর্য দেখার অপেক্ষা। দুই বছর আগে এই সময় রাজপথে লাখো মানুষ, উত্তাল পুরো দেশ। কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বুলেটের সামনে বুক পেতে দেয় ছাত্র জনতা। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গেল সংসদ নির্বাচনে গণভোট হলেও তা বাস্তবায়নে দলগুলোর মধ্যে মতবিরোধ। সরকার সংবিধান সংশোধন চাইলেও বিরোধী দল চায় সংস্কার। সরকারের বিশেষ সংশোধন কমিটির আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দল। এ অবস্থায় আলোচনায় গুরুত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকার। সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয় একটা হবে, তো ওইটা উনি ঘোষণা দিয়েছেন, বাট কমিটি কে থাকবে না থাকবে এটা পরবর্তীতে নিজেরা বসে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো ঠিক এই বিষয়গুলো এইভাবেই হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সুরাহ করবেন, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির প্রত্যাশা পূরণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। জামায়াতের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে ভুল পথে হাঁটছে বিএনপি। সরকার এককভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা। পার্লামেন্টের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায় ইটস ওকে, সেটা না হয় তাহলে জনগণ সংখ্যাগরিষ্ঠ 70% যা চেয়েছে এটা নিয়েই আমরা আরেকটা দেশে চেঞ্জ আনবো। বিএনপি যে পথে হাঁটছে এটা অ্যাবসলিউটলি রং পথ, ভুল পথ। তার চাইতে মারাত্মক হচ্ছে এটা অগণতান্ত্রিক পথ।
গণভোটের পরেও এমন সংকটে উদ্বিগ্ন এই রাজনৈতিক বিশ্লেষক। সংস্কার বা সংশোধন ইস্যুতে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ দেন তিনি। সরকার এবং বিরোধী দল তারা উভয়ে যে জায়গায় আলাপে লিপ্ত আছে, এটাতে সংবিধান সংশোধন বা সংস্কার নিয়ে আলাপে লিপ্ত থাকার মধ্যে দিয়ে জাতির কোনো লাভ নাই। জাতির লাভ হলো সংবিধান থেকে সেই সকল উপাদানগুলো দূর করা যেগুলো সংবিধানকে কর্তৃত্ববাদী বা ফেসিবাদী শাসক তৈরি করতে সহায়তা করে। আলোচনার মাধ্যমে গণতন্ত্রের টেকসই উন্নয়নের আশা এই বিশ্লেষকের। জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং রাষ্ট্র গঠনের এক অপূর্ণ অঙ্গীকার। কিন্তু জুলাই 2 বছর পেরোলেও সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল মানুষ, সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে, নাকি রাজনৈতিক মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে জুলাইয়ের সেই অঙ্গীকার? HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোর পেরিয়ে গেছে 2 বছর, কিন্তু অনেকের জীবন যেন এখনও আটকে আছে সেই গুলির শব্দ, সেই আতঙ্ক আর অনিশ্চয়তায়। কেউ হারিয়েছেন চোখের আলো, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা। রাষ্ট্রের প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকের মধ্যেই প্রতিদিন নতুন করে লড়াই করছেন তারা। প্রশ্ন রয়েছে পুনর্বাসন ও চিকিৎসা নিয়েও। হাবিবুর রহমান অভির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমার এই একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ, আর একটি চোখ দিয়ে আংশিক দেখতে পারি। যে একটা মানুষ সামনে আছে বোঝা যায়, কিন্তু মানুষটাকে সেটা চিন্তা আমার দ্বারা অক্ষম। এখন সবই অস্পষ্ট। বুকের গভীরে জুলাইটা কেবল এখন স্পষ্ট, যার ক্ষত বয়ে বেড়াচ্ছেন মোজাম্মেল হক। কারণ আমার চোখটা এতটাই ড্যামেজ, চশমা পড়লো চোখ তো অটোমেটিকলি পানি পড়ে চোখের প্রেসারে। আর এই পড়াশোনাটা আগাতে পারেনি এই গুলি লাগার পর থেকে। আমরা চাইছি নতুন একটা দেশ গড়বো, যে দেশের মধ্যে মানুষের ভিতরে অবৈধ কাজ কারবার আর থাকবো না। আর সেই দেশের মধ্যে এখন অবৈধ না, আমাদের জীবনেরই কোনো গ্যারান্টি হচ্ছে না। প্রতি মাসে অন্তত 2 বার তার আসতে হয় রাজধানীর জাতীয় চক্ষু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন মোজাম্মেল তার এক চোখের আলো আর কখনোই ফিরে পাবে না। চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনাটা ছিঁড়ে গেছে। 18ই জুলাই আমার সেদিন বৃহস্পতিবার, আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে নরকের দরজাটা খুলে গেছে। অনেক পিলেট এক একজনের চোখে। পিলেট যেগুলো আমরা স্যাম্পল ফরেন বডি বের করতে পেরেছি, সেগুলো মেটালিক পিলেটই ছিল। মোজাম্মেলের মতো এরকম দৃষ্টিশক্তি হারিয়েছেন 493 জন। আর সব মিলিয়ে ক্ষত বয়ে বেড়ানো মানুষের সংখ্যা 15,000-এর বেশি। আগে যে স্বপ্ন ছিল একটা ভালো অবস্থানে যাব, পুলিশে বা সেনাবাহিনীতে যাব, সেই অবস্থান তো আর বর্তমানে নাই। ফাউন্ডেশন তো বলছে যে ফাউন্ডেশনের কাছে ফান্ড নাই। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল রক্তে ভেজা জুলাই গণঅভ্যুত্থানের। যারা তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দেশকে করেছিলেন ফ্যাসিবাদ মুক্ত, তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, কি বা দিতে পেরেছে আজকের বাংলাদেশ? জুলাই যোদ্ধারা এখন 3টে ক্যাটাগরিতে মাসিক ভাতা পান। তবে নামকা ওয়াস্তে পাওয়া এই অর্থ কতটা কাজে লাগে তাদের? জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর অভিযোগ, আহত জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়াক, এটা এখন অনেকেই চায় না। অনেকে এখনও যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য হসপিটালে যান, তাদেরকে বলা হয় এখানে না, ওইখানে যান। একটা শক্তি যে দেশ বদলে দিয়েছে, এটা যারা চায়নি তারা এটাকে ভেঙে এটা নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে এই আমার জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে হারিয়ে ফেললেই তারা জিতে যায়। জুলাইয়ের অকুতভয়ে জীবনগুলো তাহলে কোথায় জানাবে জীবনের আর্জি? মায়ের হাতের লাঠি হবার কথা ছিল, অথচ মায়ের হাতটায় যেন মোজাম্মেলের পথ চলার বন্দোবস্ত। দুশ্চিন্তা তাই জাপটে ধরে আছে মাকে। আমার মেয়েটাও লেখাপড়া করতো, আমার মেয়েটার লেখাপড়া খরচটাও আমার ছেলেই চালাইছে। আজকে আমার মেয়েটার লেখাপড়া খরচটাও চালাইতে আমার কষ্ট। নতুন বন্দোবস্তে কোথাও কি আছে ইতিহাস বদলে দেয়া এসব যোদ্ধাদের নাম? নাকি এমন অসংখ্য মোজাম্মেল বাড়ি ফিরবেন শূন্য হাতে? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর সুনাম সুবিদিত।
প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও তার অবিচ্ছেদ্য অংশ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে এগুচ্ছে সরকার। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে বলেও মনে করেন রাষ্ট্রপ্রধান। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআই এর অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের বিকল্প নেই। সশস্ত্র বাহিনী দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির মুখে পড়বে না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা বলেন। নিরাপত্তার জন্য নির্বাচিত সরকার প্রধানের সাথে জনগণের যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে পিজিআর সদস্যদের আহ্বানও জানান তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে গৌরব, শৃঙ্খলা আর আনুগত্যের আরেকটি অধ্যায়ের সাক্ষী হল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী। রাষ্ট্রের বিশেষ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পিজিআরের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআরের কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। আহ্বান জানান সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। জনগণ যাতে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না হয় নিরাপত্তা বিধানের সময় সে দিকটিও খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। শুধু প্রচলিত নিরাপত্তা নয়, সাইবার সহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পিজিআরকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পিজিআরের গোড়াপত্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন তিনি। 10 টাকা মূল্যমানের এই ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। আগামীকাল 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসম্মুখে তুলে ধরা। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে সরকার।
সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এই পরিপত্রটি জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে। শিশু রামিসার নির্মম হত্যা ও ধর্ষণের রেশ কাটতে না কাটতেই আবারও রাজধানীর পল্লবীতে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ভুক্তভোগী 14 বছরের শিশু। ধর্ষণের পর শিশুটির মৃত্যু নিশ্চিত করতে তাকে ফেলে দেয়া হয় পানি ভরা চৌবাচ্চায়। বিষয়টি নজরে এলে তাকে উদ্ধার করে প্রতিবেশীরা, ভর্তি করে হাসপাতালে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকে ঘিরে উত্তাল হয় দেশ। দ্রুততম বিচার শেষে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় আসামিদের। পৈশাচিক ওই ঘটনার মাস দেড়েকের মাথায় শিশু ধর্ষণ ইস্যুতে আবারও আলোচনায় রাজধানীর পল্লবী। এবারের ভুক্তভোগী 14 বছরের শিশু। আমাদের গোসলখানাটা অন্ধকার, লাইটটা অন করব, এর ভিতরে মেয়েটা আমাকে ডাক দিছে, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাতে নিজের রুম থেকে বের হলে অভিযুক্ত আনোয়ার অনেকটা জোর করেই শিশুটিকে নিজের রুমে নিয়ে যায়। পাশবিক অত্যাচারের পর দেয়ালের সাথে আঘাত করে অচেতন করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে বাসার পাশে থাকা পানির চৌবাচ্চায় ফেলে রাখে তাকে। ফালায় চলে গেছে। তো মেয়েটার যখন জ্ঞান উঠছে তখন এটা এইভাবে কইরা এখানে খাড়া রয়েছে। এখন আমরা যদি না আইতাম তাহলে তো মারা যেত। ভোররাতে শিশুটির করুণ আর্তনাদ কানে আসে প্রতিবেশীদের। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এলাকাবাসীর দাবি, আনোয়ার মাদকাসক্ত এবং এ ধরনের অপরাধ সে আগেও করেছে। ছাদের উপরে একদিনকে উঠলাম, তো উঠে আমি দেখলাম যে এই বেটাটা তো দেখি ওখানে মাদক বানায় খাইতেছে। ফাঁসি চাই, আমরা জনগণ মিলে যারা এই কাজ করছে তাদের আমরা ফাঁসি চাই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আনোয়ারকে। অভিযোগ পাওয়ার পরেই আমরা আনোয়ারকে গ্রেফতার করেছি। সে বর্তমানে থানা হেফাজতে আছে এবং ভিকটিম সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার সঙ্গে আমরা কথা বলেছি। তো আমাদের মামলা রেকর্ড হয়েছে। পরবর্তী যেসব আইনগত কার্যক্রম আছে এগুলো আমরা পর্যায়ক্রমে সম্পন্ন করব। শিশুটির সঙ্গে হওয়া অপরাধের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। গত জুন মাসে সারা দেশে 472টি সড়ক দুর্ঘটনায় 438 জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 561 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 44 জন নারী এবং 56টি শিশু রয়েছে। দুপুরে রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় মোট নিহত ব্যক্তির প্রায় 1/3 মোটরসাইকেলের চালক বা আরোহী। দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি 194টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, আর বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি 116টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এতে নিহত হয়েছেন 118 জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে 19টি দুর্ঘটনায় নিহত হয়েছে 16 জন। রাজধানী ঢাকায় 32টি দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা দুর্ঘটনার প্রধান কারণ। এসব দুর্ঘটনা কমাতে সংস্থাটি 12 দফা সুপারিশও করেছে। স্বাভাবিক মৃত্যু ভেবে বৃদ্ধাকে করা হয় দাফন, কিন্তু মরদেহের গোসল করানোর সময় শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা ফাঁস হয় তার পরের দিন। সামনে আসে পুত্রবধূর নাম। নির্যাতন করে শাশুড়িকে হত্যার অভিযোগে মুক্তা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কবর থেকে মরদেহ উত্তোলনের আবেদন করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গত 30 জুন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশুলিয়ার পাড়া গ্রামের বৃদ্ধা সখিনা বেগম। পরে হাসপাতালে মারা যান তিনি। রাতেই করা হয় দাফন।
কিন্তু পরদিন ঘটনা ভিন্ন রূপ নেয়। সখিনা বেগমকে গোসল করানো কয়েকজন স্বজনের দাবি, মরদেহের গলা মুখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেন তারা। সন্দেহ হয় পুত্রবধূ মুক্তা আক্তারকে, জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। স্বজনদের দাবি, বউ শাশুড়ির পারিবারিক বিরোধ চলছিল। আমরা যখন ওনাকে গোসল করাইতে নিয়ে গেলাম তখন ও যে ওইভাবে ব্যথার পেয়েছে, গলার মধ্যে একটু আছে, বলছে যে স্ট্রোক করছে, বলছে যে পয়রা যায় স্ট্রোক করছে। অবশ্যই এটা সুবিচার চাই এবং এই আসামে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটানোর কারণে এর আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে আমরা তারা সিরিয়াসভাবে জিজ্ঞাসা করছি আন্তরিকতার সহিত, এবং তার মা আমাদের বাসায় আছে, তার মার সামনে সে স্বীকারোক্তি দিচ্ছে। এ ঘটনায় 2 জুলাই পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযুক্ত মুক্তা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। রহস্য উদ্ঘাটনে সখিনা খাতুনের মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেছে পুলিশ। আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং তিনি কার্যবিধি 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এর পরবর্তীতে আমরা যত আইনি প্রক্রিয়া আছে, লাস্ট ডিসেন্টারকরণ প্রক্রিয়া সহ যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়াগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করব। এ ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক সড়কের রায়াপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নাহিদ সুপার বাসের চালক। পরে খাদে পড়ে যায় বাসটি। এ সময় জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসেন যাত্রীরা। পরে সুপারভাইজার মনির হোসেনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে যে এলাকায় সম্প্রতি আল ফাল্লাহ কল্যাণ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা হয়। রাতে বাসা থেকে ওই সংগঠনের অন্তত 40 জন সদস্য জিসানকে ধরে নিয়ে যায় এবং পিটিয়ে আহত করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বিনিয়োগকারীদের 100 কোটি টাকা হাতিয়ে নেয় সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করেছে বিএসইসি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক ও বিও হিসাব স্থগিত করা, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান কঠিন শাস্তি না হলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আতর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে একের পর এক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেই চলেছে। সবশেষ চলতি বছরের মে মাসে বিনিয়োগকারীদের 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে। ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গত বছর নভেম্বরে এই অনিয়ম ঘটে। 2025 সালের 23 নভেম্বর ব্রোকারেজ হাউসটির সমন্বিত বিনিয়োগকারী হিসাবে 27 কোটি 69 লাখ টাকা ঘাটতি পায় ডিএসই। বিষয়টি তাৎক্ষণিক বিএসইসিকে জানালে তৎকালীন কমিশন কালক্ষেপণ না করে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত প্রতিবেদনই বিনিয়োগকারীদের 100 কোটি 52 লাখ টাকা শেয়ার ও নগদ অর্থ লোপাটের তথ্য উঠে আসে। এই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক ও বিও হিসাব স্থগিত, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং সিকিউরিটিজ ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে অতীতের অভিজ্ঞতায় এসব ব্যবস্থা নেওয়ার পরও থামেনি অনিয়ম। তাই দৃশ্যমান কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী বাজার বিমুখ হয়ে পড়বেন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে সময় যে একটা অপরাধ হচ্ছে সেই অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয়, এটা এক ধরনের কিন্তু তাকে সাজা মওকুফ করে দেওয়া, এবং এটা যত হবে তত ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর ট্রাস্ট হবে না। যারা গুড কাজ করার চেষ্টা করছে, গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যারা, তারা কিন্তু এজন্য বড় হতে পারতেছে না। মানে একটা দুইটা অপরাধের শাস্তি দিতে পারেন, তখন কিন্তু একটা এক্সাম্পল সেট আপ হয়ে গেল যে কেউ যদি চুরি করতে সেকেন্ড টাইম চিন্তা করে, এইসব ফান্ড কোম্পানির ফান্ড থেকে ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে চিন্তা করে, সে কিন্তু তখন চিন্তা করবে যে এর আগে একটা এরকম ঘটনা ঘটেছে যেখানে শাস্তি হয়েছে এরকম।
সালতা ক্যাপিটালের প্রায় 14,000 গ্রাহকের বিও অ্যাকাউন্টে থাকা 4,32,16,643টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়, যার মোট বাজার মূল্য 72,83,00,000 টাকা। ওই অর্থের পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসের সিসিএ থেকে নগদ 27,69,00,000 টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা নজরে আসার পর প্রতিষ্ঠানটি সব ধরনের নবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় চলতি বছরের 5 ফেব্রুয়ারি থেকে ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ হয়ে যায়। এক বা একাধিক ব্যক্তির মালিকদের প্রতিষ্ঠান হওয়ায় এই সুযোগ পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এসব প্রতিষ্ঠানকে একীভূত করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরামর্শ তাদের। টাকা নিয়ে আউটসোর্স করছে অথবা পাওয়া যায় নাকি, সবগুলো কিন্তু ব্যক্তি ওনারশিপে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখুক যে এই ব্যক্তি ওনারশিপ থাকতে গেলে ফার্দার এডিশনাল জামানত লাগবে কিনা। একটা পর্যায়ে আমরা বলছি ব্যাংক গ্যারান্টি লাগবে এত কোটি, 10 কোটির বা আরও বেশি। হ্যাঁ, তো সেটা করতে পারে। আর না হলে বলতে পারো যে তোমরা এটার সঙ্গে একটা ইনস্টিটিউশন পার্টনার নিতে হবে। এডিশনাল সিকিউরিটিস মানে জামানত দেওয়ার ব্যবস্থা করা হোক, অর তারা হয়তো ওই যে পেড আপ ক্যাপিটাল বৃদ্ধি করা হোক থ্রু মানে অন্য কোনো ইনস্টিটিউশনের পার্টনার নিয়ে। অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া সহ আইন অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিএসইসি। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা। কখনো গুপ্তধন পাওয়ার লোভ, কখনো বা বিপদের ভয়। মানুষের সরলতা পুঁজি করে চলে লোক দেখানো তন্ত্রমন্ত্র ও সাধনা। আর সেই খরচের কথা বলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এভাবেই প্রতারণার রমরমা বাণিজ্য চলছে নাটোরের চৌমোহন গ্রামে, যাদের প্রধান টার্গেট প্রবাসীদের পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযান আর বিশেষ নজরদারির মধ্যে দিব্যি অপকর্ম চালিয়ে যাচ্ছে চক্রটি। এমন দৃশ্যে যে কেউ ভরকে যাবেন। কখনো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি, কখনো গলা থেকে পা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। অদ্ভুত কণ্ঠ আর অঙ্গভঙ্গিতে বোঝানো হয় অশরীরী শক্তির উপস্থিতি। মন্ত্রপাঠ ও পূজার কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস, বিনিময়ে চাওয়া হয় অর্থ। এসবই জিনের বাদশা পরিচয়ে প্রতারণার ফাঁদ। অর্থ হাতিয়ে নেয়ার পদ্ধতিটি বেশ পুরনো হলেও সম্প্রতি নাটোরের চৌমোহন গ্রামে চলছে প্রতারকদের রমরমা ব্যবসা, যাদের কাজই জিনের বাদশা, তান্ত্রিক বা কবিরাজ পরিচয়ে প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় অলৌকিক ক্ষমতার প্রচার, আর প্রধান টার্গেট বিদেশে থাকা ব্যক্তিদের পরিবার। প্রথমেই বলে যে আপনাদের 21 টাকা বা 300 টাকা দিতে হবে, হাজিরা দিতে হবে রাতে, আর এরপরে জিন যা চায় তা আপনি দিবেন। বিভিন্ন ভাবে বংশ নির্বংশ করবে, আমাকে জ্যান্ত পুঁতিওয়ালা দিবি, পরি দিয়ে উঠাই নিয়ে আসবে, এইভাবে ভয় দেখা আমার থেকে 1.5 লাখ টাকার উপর নিছে। অভিযোগ দায়ের করলে তো মামলা হবে, সে নেয় নাই। মাইজবান থানার যে ওসি তখন এগুলো দেখেই নাই। চৌমোহন গ্রামে ভোটার সংখ্যা মাত্র 1500, অথচ জিনের বাদশা 37 জন, যাদের সহযোগিতা করেন আরও 2 শতাধিক সক্রিয় তরুণ সদস্য। পার্শ্ববর্তী কুশমাইল ও সংগ্রামপুর গ্রামেও আছে প্রতারকদের আস্তানা। প্রবাসীদের সাথে বিশেষ করে এটা এক প্রকার চিটিং করে টাকা পয়সা নেয় আর কি। এরা অ্যাক্টিং করতে করতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এদের বিশ্বাস করা শুরু করে দিচ্ছে। জিনের ব্যবসা না, এটা পাশাপাশি আবার মাদকের ব্যবসাও আছে। ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে কথিত জিনের বাদশা সোহান, ইমরান, সম্রাট, রাশিদুল ও রোকনুজ্জামানের নাম। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে গা ঢাকা দিলেও ফোনে হুমকি ধামকি দেন অভিযুক্তরা। আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানি করি, আমার নামে তোকে মামলাই নেবে না। যত থানা, পুলিশ, তারপর র্যাব, বিডিআর যত জায়গায় যা আছে শয়তানি শেষ করার পরে আমাকে কল দেন, ঠিক আছে ভাইজান? অভিযোগ আছে একসময় দিনমজুর থাকা এই পেশাদার অপরাধীরা এখন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই গ্রামে এমনও মানুষ আছে, এই চৌমোহন গ্রামে, যে দিনমজুরের কাজ করতো, তারা এখন 3 লাখ 4 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাতারাতি যা বলে যে মানে ধনী হওয়া। পুলিশ বলছে এরই মধ্যে চৌমোহন গ্রামে চালানো হয়েছে অভিযান। এছাড়া প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে রয়েছে বিশেষ নজরদারি। এই ঘটনার পর থেকে আমরা সেখানে সতর্ক দৃষ্টি রাখছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও যদি কোনো ধরনের কেউ আশঙ্কা বোধ করে বা কোনো প্রতারণার শিকার হয়, তাহলে তাদেরকে আমরা বলবো কি যে পুলিশ প্রশাসনকে তথ্য সেটি জানাতে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা থাকলেও তার সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামকে চারদিক থেকে আটকে ফেলার
দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এই ক্রেডিট কেবল সরকারের না, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার। রবিবার রাজধানীর দুটি প্রতিষ্ঠানের সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। স্বীকার করেন, রোগীদের রোগ নির্ণয়ে এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টগুলোতেও দেখা যাচ্ছে হামের দাপট এখনও কমেনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই মারাত্মক ভাইরাসটিকে চারদিক থেকে আটকে ফেলা হয়েছে। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। একেবারে নির্মূল কোনো পৃথিবী করতে পারে নাই। লন্ডনে এই যে উদাহরণ দিলাম, নিউ ইয়র্ক টাইমসে উঠেছে, টু টেক লেসন ফ্রম দ্য ডেথ অফ মাই সান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আয়োজিত এক সভায় তিনি বলেন, সময় এসেছে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে, 20 কোটি লোকের দেশে, যেই সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যে নিবিড় পরিচর্যা করেছেন, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। সাগরে সৃষ্ট লঘুচাপ এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, উত্তাল সাগরও। আবহাওয়া অফিস জানিয়েছে যে বেলা 12টা নাগাদ লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এতে কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে, সাথে আছে ঝোড়ো হাওয়া। কক্সবাজারে গেল 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোংলা, চট্টগ্রাম সহ সব সমুদ্র বন্দরসমূহকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বন্ধ নৌযান চলাচল, মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৈরী এই আবহাওয়ার মধ্যেই উত্তাল সমুদ্রে গোসলে নেমেছে অনেকে। খুব রিস্ক হয়ে যায় সাধারণ মানুষের বিষয়টা। এভাবে এখন শুনলাম 3 নম্বর ব্যবস্থা অলরেডি দিয়ে দিচ্ছে, বা এভাবে নানামাটাই উচিত সবার। আমরা নজর ধরে রাখতেছি, কেউ যেন বিপদে না পড়ে, তাদের কেউ যে মাছ কাজ চলে তাদেরকে আমরা বাসে দিয়ে কমিউনিকেশন করতেছি, দূরে যাবেন না, লাইভ নির্দেশনা মেনে চলুন এবং আউটসাইডে যাবেন না। দর্শক, আবার পরিস্থিতি আরও জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, নিম্নচাপ চলছে, দেখতে পাচ্ছি আপনার পেছনে অনেক দর্শনার্থীরা তারা আনন্দে মেতে উঠেছেন, কিন্তু সাগর উত্তাল লক্ষ্য করা যাচ্ছে। পর্যটন পুলিশ সেখানে দায়িত্ব পালন করে, তাদের ভূমিকাটা জানাবেন। রঞ্জু, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও কিন্তু দুপুর গড়াতেই এই বৃষ্টি আসলে ঝড়ো বৃষ্টিতে পরিণত হয়েছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে আরও 24 ঘন্টা আসলে কক্সবাজার উপকূল দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেটি বয়ে চলেছে। আপনি হয়তো দেখছেন বাতাসের যে তীব্র গতিবেগ সেটি 60 কিলোমিটার ঘন্টায় 60 কিলোমিটার বেগেই মূলত ঝোড়ো বৃষ্টিটি বয়ে যাচ্ছে কক্সবাজারের উপকূল দিয়ে। এরই মাঝে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে পড়েছেন একদল পর্যটক, আসলে যারা বর্ষাকে উপভোগ করছেন বা বৃষ্টিকে উপভোগ করছেন। তবে বিপজ্জনক যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে সিসিএফ লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসলে বিপজ্জনক এলাকাগুলোকে চিহ্নিত করে আসলে সীমিত আকারে পর্যটকদের সমুদ্রে নামার সুযোগ দেওয়া হয়েছে। তবে এটিও আসলে আমরা দেখতে পাচ্ছি একটি পাশ থেকে মূলত পর্যটকদের কুলে বা তীরে ফিরে নেওয়ার ব্যাপারে তারা কাজ করছেন। এই লঘুচাপ বা নিম্নচাপটির প্রভাবে কিন্তু জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে সাগরের ঢেউ কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি। একই সঙ্গে শুধু ঝোড়ো হাওয়া নয়, নিম্নচাপটির প্রভাবেই কক্সবাজার উপকূলবর্তী যে এলাকাগুলো বা পাহাড়ের যে পাদদেশে বসবাসরত মানুষ রয়েছে তাদেরকে সরিয়ে আনার ব্যাপারে জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এই ছিল রঞ্জু আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর।
মুহিবুল্লাহ মুহিব, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে নিম্নচাপের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।